মা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে ঘর থেকে বেরিয়ে গেছে, তুমি দেখো তুমি কি করবে। মেয়েও ওখানে বলছে তোমার এত রাত্রে কেন এসছো, আমি শুনেছি বৌদির সঙ্গে ঝগড়া করে এসছো, আমার ঘরে টাই নেই, আমার ঘরে আমার ঘরটা এসে আবার ঝগড়া বাঁধাবে না না। বলে শোন আমার কথা, বলে না বেরো। তখন জামাই ঘর থেকে আওয়াজ করছে, কে? এ জানি না কে, ভিখারি এসছে। মা বাবা চমকে, মা বাবাকে বলছে ভিখারি এসছে, চমকে গেছে। তখন ও তো হেডমিস্ট্রেস ছিলেন, তো বুদ্ধি আছে কিছু, বলছে না চলো আমরা অন্য কোথাও যাই, মেঘে খাবো তবে এর বাড়িতে থাকবো না। গিয়ে হয় না কারো পৌষ মাস, কারো সর্বনা ঘুরতে 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 একটা দালান বাড়িতে বসছে, রাত হয়ে গেছে, সারাদিন কিচ্ছু খায়নি, কি করবে। তো করতে করতে 10টা টাকা ছিল, চানাচুর বিস্কুট কিনে খাচ্ছে। আর চোখ দিয়ে বলছে দেখো আমরা ছিলাম মাস্টার, আমাদের কত টাকা পয়সা ছিল, তখন অনেক লোক বলছিল তোমার নামে কিছু রাখো, সব ছেলের নামে করে দিলাম। এখন বলছে আমাদের তো ছেলে তো আমাদেরই, আমাদের কর্তব্য আমরা করেছি, ওর কর্তব্য ঠিক, ঠাকুর কিছু না কিছু দেখবে। এবারে সিকিউরিটি এসছে, এই এত রাত্রে কোথা থেকে চোর এসছে, ও লাঠি দিয়ে তাড়া করেছে। ভদ্রলোক ক্যাচারের উপরে চলছে, ভদ্রমহিলাও চোখে ভালো করে দেখে না, অনেক বলে কয়ে দেখো আমাদের রাতটা কাটাতে দাও এখানে, আমরা একটা কাজ খুঁজছি। বলে কাজ না, তোমার চোর, এখানে চুরি করতে এসছো কাজের নাম করে। বলতে বলতেই ওই এরিয়ায়, ওই ফ্ল্যাট এরিয়ায় একটা ভদ্রমহিলা ঢুকছেন, প্যান্ট শার্ট টাই একদম ঢুকছে। যখন এই লাঠি নিয়ে সিকিউরিটি তাড়া করছে, ও বলছে এই বয়স্ক লোককে তুমি এরকম ব্যবহার করছো কেন? তখন বলছে দেখো আমরা এসছি। বলছে আপনারা কারা? বলে আমরা এখন ঘর ছাড়া, আমরা এসছি একটা কাজের জন্য। বলে আপনাদের দেখে তো মনে হচ্ছে খুব ভদ্রলোক, আপনারা কাজ করবেন? বলছে হ্যাঁ যতটুকু পারি কর। তখন ভদ্রমহিলা বলছে আমার বাড়িতে একটা কাজের লোক দরকার ছিল, তারা আমার বাড়িতে আসো। তখন সিকিউরিটি বলছে ম্যাডাম একে নেবেন না, এটা চোর। বলছে তোমার থেকে আমি বেশি বুঝি, চুপ। তো ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে গিয়ে বুড়িকে দিয়েছেন কাজ করতে, আর বুড়োকে দিয়েছেন আরেকটা সিকিউরিটির কাজ। তো এবারে ম্যাডামের স্বামী, কয়েকদিন পরের ঘটনা, খেতে বসছে, খাওয়া দাওয়া হেভি স্বাদিষ্ট হয়েছে। বলছে কে রান্না করেছে? বলছে আমি একটা নতুন লোক এনেছি রান্না করছে, খুব ভালো রান্না করে, কিন্তু ভালো ব্যবহার। তো তাকে ডাকছে যে মাসি এদিকে আসো। মাসিকে দেখি ওই বাড়ির মালিক, ম্যাডামের স্বামী অবাক হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, পা ছুঁয়ে প্রণাম করছে। বলছে তুমি কে, চেনো নাকি? বল চিনি না মানে, উনি আমার হেডমিস্ট্রেস। আমি যখন এইচএস পাস করি আমার একটা ফর্ম ফিল আপ করার কথা ছিল, আমি এমবিবিএস পড়তে যাব, তার আগে আমার একটা এক্সাম ছিল, একটা ফর্ম ফিল আপ করবো। 10টা টাকা আমার ছিল না, যে আমি অনেকের কাছে চেয়েছি দেয়, এই ম্যাডামই আমাকে দিয়েছিল 10টা টাকা, যার ফলে আমি এত দূরে হতে পারি, না হলে আমাকে রিক্সা চালাতে হতো। তুই একে রান্না করাও না, আমার। তখন আবার বলছেন, বুঝে তাই নাকি? তখন ভদ্রলোক বলছে স্ত্রীকে, আচ্ছা তুমি একটা শাশুড়ি খুঁজছিলে না, তুমি একটা শাশুড়ি খুঁজছিলে, ঘরটা খালি খালি লাগে, তোমার মা যদি থাকতো, তুমি মনে করো এখন থেকে ও আমার মা, তো ওদের বাড়ির মা হয়ে গেল। বলে সেটা না, আরেকজনকে আমি রেখেছি তোমাকে উপহার দেব, আমাদের বাবাও আছে। তখন বাবাকে নিয়ে এলো সিকিউরিটি গার্ড থেকে। তখন এবারে বাবা মার আদরে ওই বাড়িতে থাকলো। এদিকে এবারে ফিরে চলুন ছেলের দিকে। ছেলে বিজনেসে 30 লক্ষ টাকা লস করেছে, বাড়ি ভাড়া দিতে পারছে না। তখন গালে হাত দিয়ে বলছে, স্ত্রী বলছে তোমার কি হয়েছে? বলছে বাড়ি ভাড়া আমি দিতে পারছি না, আমার বিজনেস প্রায় 30 লক্ষ টাকা লস হয়ে গেছে, তুমি কিছু সাহায্য করো তোমার ইনকাম থেকে, তোমার যে মাস্টারি চাকরি থেকে। তখন স্ত্রীর চোখে জল, তোমার আবার কি হলো? বলে আমার চাকরিটাও চলে গেছে। এবারে ঘর থেকে বেরিয়েছে, ওদেরকে বের করে দিয়েছে। ওরা বিভিন্ন জায়গায় ফোন করছে, প্রথমে বোনের বাড়িতে ফোন করেছে যে
তখন বোন সঙ্গে সঙ্গে বলেছে, তোমরা মা বাবাকে তাড়িয়েছো, তোমাদের এই গতি, তা তোমাদেরকে আমরা ঘরে রাখবো না। ও না করেছে। তখন এর বন্ধুকে ফোন করেছে। এই বন্ধু হচ্ছে এইটা, যে তোমাদের বাড়িতে একটু জায়গা দেবে, কয়েকদিন আমরা থাকবো। তো এদের বাড়ির মালিক কে এখন? মালিক বাবা মা মালিক। মাকে জিজ্ঞেস করছে, বাবাকে জিজ্ঞেস, আচ্ছা বাবা মা একটা কথা শেয়ার করব। আমার একটা বন্ধু না, ও চাকরি খুইয়েছে, বিজনেস চলে গেছে, তো ও কয়েকদিন এখানে থাকতে চায়, তা আমরা মিলেমিশে থাকি না, অসুবিধা কোথায়? মা বলছে, অবশ্যই আমরা মিলেমিশে থাকবো, অসুবিধা কোথায়, আসতে দাও, আমরা একসঙ্গে আমরা মিলেমিশে একসঙ্গে খাওয়া দাওয়া করব। ঘরে ঢুকছে, নাতনি দৌড়ে গিয়ে দাদুকে জড়িয়ে ধরেছে, আর দাদুর চোখে জল। এরা বাড়ির লোক অবাক, এরা আবার এদেরকে চেনে নাকি? তখন মা নিজে বলছে, না ওই ছেলেটা নিজে বলছে, তোমরা যাদেরকে তোমাদের বাবা মা বলে মনে করছো, তেনারা হচ্ছেন আমার নিজের জন্মদাতা পিতামাতা। তারপর যার কাহিনীটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর আরও ডিটেলস ছিল, আমার খুব ভালো লাগছিল। কার গতি কোথায় দাঁড়াবে? সুতরাং জগৎটা উপলব্ধি হয় ওই পর্যায়ে গেলে। এখন তো আমার রক্ত গরম আছে, আমি ইনকাম করব, আমি যদি ছেলে হই, আমার ভালো চাকরি আছে, কয়েকটা মেয়ে আমার পিছনে ঘুরবে, বা আমি যদি মেয়ে হই, কয়েকটা ছেলে আমার পিছনে ঘুরবে। কিন্তু একটা সময় আসবে কেউ থাকবে না, হ্যাঁ, তখনই উপলব্ধি হবে। সেই জন্য বলছেন অস্বস্ত মেনম সবিরূঢ়মূলম, এই জগতে সুখ একদম নাই। তো আমাদেরকে সেইটুকু উপলব্ধি করতে হবে, প্রত্যেকটি কাজে আগে থেকে উপলব্ধি হতে হবে যে আমি এই কাজে সাফল্য হতেও পারি, আর সাফল্য হলেও ওটা টেম্পোরারি। তাই আমাদেরকে সেই ভগবত ধামের প্রতি নজর রাখতে হবে। আমার রাজকুমারের কাহিনী শুনিয়েছিলাম, সেটাও মনে আছে না আশা করি। এক রাজকুমার বিয়ের দিন সে তার স্ত্রীকে বহুমূল্য কি বলে অঞ্জলির হার বা সেনকো গোল্ডের হার দিয়েছেন উপহার। তো স্ত্রীর খুব পছন্দ হয়েছে, বিয়ের দিন আমার স্বামী এটা দিয়েছে, আর ওটা সে বাক্সে ভরে না, সব সময় গলায় পরে খুব গর্ব করে, এটা আমার বিয়ের স্মৃতি, বিয়ের স্মৃতি। তো কয়েকদিন পরে একদিন স্নান করতে গেছে, কাপড় টাপড় খুলতে গিয়ে হারটা খুলে রেখেছে, হার নিয়ে চলে গেছে কাক। হার নেই, হার নেই, হার খুঁজতে খুঁজতে তন্ন তন্ন হয়ে গেছেন। তখন রাজা এসে তো সান্ত্বনা দিয়ে, তুমি ওটা ভুলে যাও, তোমাকে আরও দ্বিগুণ মূল্যের হার দেব তোমাকে। বলছে না, ওটাই আমার লাগবে। তো রাজা বাধ্য হয়ে ঘোষণা দিচ্ছেন, যে আমার স্ত্রীর হারটা খুঁজে দেবে তাকে দুগুণ মূল্যের উপহার দেবে। ধরুন হারের দাম যদি 1 কোটি টাকা, উপহার দেওয়া হবে 2 কোটি টাকা। এবার কে না পাবে? দৌড়াচ্ছে সবাই। একজন ইয়াং ছেলে দৌড়াতে দৌড়াতে পুকুর পাড়ে দেখছেন, হ্যাঁ ওইটাই তো হারটা, তো জলে ভাসছে হারটা কিন্তু জলে ভাসছে। কত কোটি টাকা উপহার পাবে? 2 কোটি। জলে ঝাঁপ দিয়েছে, কিন্তু যেই ঝাঁপ দিয়েছে হার আর খুঁজে পাচ্ছে না। উঠে তাকিয়ে দেখে আবার হার, আবার জলে ঝাঁপ দিয়েছে, হার নেই। কয়েকবার ঝাঁপ দিয়ে দিয়ে পাড়ে বসে হারের দিকে তাকাচ্ছে আর চিন্তা করছে কত কোটি টাকা? 2 কোটি টাকা। 2 কোটি টাকা। এক সাধু যাচ্ছিলেন সামনে দিয়ে, ভাই কি হয়েছে তোমার? ও লুকাচ্ছে কেন? কত কোটি টাকা বললে যদি ওর পেয়ে যায়, বলছে না 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 না, কিছু হয় বুঝায়, সত্যি কথা বলো, তোমার সাধু তোমাকে সাহায্য করবে, তোমার ক্ষতি করবে না, বলো। বলছে দেখুন, আপনি তো জানেন এই রাজ্যের রাজার মহিষীর হার হারিয়ে গেছে, তো যে খুঁজে দেবে সে 2 কোটি টাকা মূল্যের উপহার পাবে। দেখুন এই হারটা আমি দেখছি, আমি যখনই জলে ঝাঁপ দিই হারটা পাই না, হয় ব্যাপারটা কি আমি বুঝতে তো পারছি না। তখন সাধু বললেন, হারটা জলে নেই, হারটা আছে কোথায়? গাছের ডোকায়। তুমি এখানে হাত রাখলেও তুমি সুখ পাবে না, কিন্তু যা কিছু করো, ঘর বানাও, বাড়ি বানাও, বড় চাকরি করো,
কিচ্ছুতেই সুখ পাওয়া যাবে না। আর হচ্ছে ছোটবেলায় একটা গোষ্ঠ গোপাল দাসের বাউল সঙ্গীত শুনতাম, এমন মানুষ পেলাম না যে যে আমায় ব্যথা দিল না। এখানে ব্যথা ছাড়া কিছু নাই। সুখটা তখন অনুভব হয় যেন ফোড়া হয় না, ফোড়া খুব যন্ত্রণা হয়, যখন ফোড়াটা একটু ভালো হয় সেটা হচ্ছে সুখ। আর সেটা আসল সুখ না তো, ফোড়ার যন্ত্রণা থেকে একটু কমেছে। আমাদের গোপাল ভাঁড়ের কাহিনী শুনেছেন? গোপাল ভাঁড় একদিন, গোপাল ভাঁড় আর রাজা কৃষ্ণচন্দ্রের তো অনেক কাহিনী আছে, খুব মজার মজার কাহিনী আছে, শুনেন না? পড়বেন, শুনবেন, খুব মজা লাগবে। একদিন গোপাল বলছেন, রাজা কৃষ্ণ, ওটা আকবর বীরবলের কাহিনী। আকবর বীরবল বলছেন, আকবর না, গোপাল ভাঁড়ের কাহিনী, আমি একটু মিশিয়ে ফেলি। তো কৃষ্ণচন্দ্র বলছেন, এই গোপাল, কালকে না আমি খুব ভালো স্বপ্ন দেখেছি। বলে, কী স্বপ্ন দেখলেন? আমরা দুজন হাঁটছিলাম, হাঁটতে 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 অনেক দূরে চলে গেলাম, আর রাস্তা দেখি না। তো অবাক হয়ে কি করলাম, দুই দিকে দুটো পুকুর ছিল, তুমি একটা পুকুরে পড়লে, আমি একটা পুকুরে পড়লাম। তুমি পড়লে পায়খানার পুকুরে, আমি পড়লাম মধুর পুকুরে। তখন গোপাল বলছেন, তারপরে? তারপরে কিছু না, ঘুম ভেঙে গেল। বলে, তারপরেটা আমি দেখেছি। বলে, কি দেখলে? বলে, ওখানে কিছু ছিল না, কি দিয়ে গা মুছবো, তাই আমরা নিজেরা একটা আলোচনা করলাম, আপনি আমার গা চাটবেন, আমি আপনার গা চাটব। একদিন রাজা কৃষ্ণচন্দ্র এসে বলছেন, গোপাল কি বলবো, আজকে যে আমার কি আনন্দ, কি যে আনন্দ, কি যে আনন্দ, এ সুখের কথা আমি তোমার শেয়ার না করে থাকতে পারছি না। যে কি হয়েছে আপনার, কিসের আনন্দ এত? জানো, আমার ছেলে হয়েছে। তোর মশাই, ও পায়খানার আনন্দের মতো। কি বললে গোপাল? তোমাকে শুলে চড়াবো কিন্তু। বলছে, এটা আমি যেটা সহজ কথা সেটাই বলেছি, আপনাকে প্রমাণ দেবো, একটু অপেক্ষা, শুলে চড়াবেন কয়েকদিন পরে, এখন না। তো একদিন সকালে নৌকাতে নিয়ে গেছে, নদীতে ঘোরাচ্ছে, আর ঘোরাতে ঘোরাতে রাজার নিম্নচাপ এসছে। বলছে, গোপাল, নৌকাটা পাড়ে লাগাও, পাড়ে লাগাও, একটু আরেকটু আরেকটু। ঘোরাচ্ছে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে, গোপাল আর পারছি না। বলছে, একটু একটু আরেকটু, এই তো এসে গেছি, এই এসে গেছি। ঘোরাতে ঘোরাতে গোপাল আরে উঠে দাঁড়িয়ে গেছেন, তখন লাগিয়েছেন পাড়ে। তো পায়খানা করে এসে বলছে, কেমন লাগলো? কি বলবো, কি শান্তি, কি শান্তি। বলছে, রাজামশাই, মনে পড়ে সেদিনকার কথা, ছেলে হয়েছিল যেরকম শান্তি না, এটাও ওই রকম শান্তি। তো আমাদের সুখটা হচ্ছে ওই রকম জগতে। ছেলের বিয়ে হবে, কত আনন্দ, কত আনন্দ, লোকজন ডাকা, কাপড় কি বলে কার্ড ছাপানো, হল বুকিং করা, একটাই ছেলে বলো না, কত। তারপর দেখা গেলো এসে, তোর মার সঙ্গে আমাকে থাকতে হবে, ছি, বটেই না। তো বলে যে না রূপম, খুব কঠিন জিনিস। আমাদের শিকড়, সেদিন বলছেন অসত্য, মানে অসত্য গাছের শিকড় অনেক গভীর পর্যন্ত যায় না। এই আমাদের গাছের শিকড় অনেক দূর পর্যন্ত চলে গেছে, সেখান থেকে যত ধাক্কা ধুক্কি খাই আমরা বেরিয়ে আসতে পারছি না। কিন্তু হিসাব করে দেখেন, এটা অনুভবের কথা, এর কাউকে ইনসাল্ট করা হচ্ছে না, কিন্তু অনুভব। দেখেন, একটা গরুকে বা কোনো একটা পশুকে খুঁটিতে বাঁধা হলে খুঁটিকে কেন্দ্র করে বৃত্তাকারে ঘুরে, তাই না? আমাদের কোনো দড়ি বাঁধা নেই, কিন্তু একটা দড়ি আছে, আসক্তি। আসক্তি। আমি যেখানে যাই না কেন, সে উত্তম মঞ্চে বসি, বা আমি লেক এভিনিউতে বসি, বা মায়াপুর বসি, মন কোথায় পড়ে আছে? মন কোথায় আছে? বাড়িতেই। খুঁটি, খুঁটি হতে পারে অনেক লোক বিদেশে আছেন, আমেরিকা, দুবাই, দেখি অনেক লোক, কিন্তু মন পড়ে থাকে কোথায়? আমাদের দেশ থেকে ওদের দেশ অনেক উন্নত, তথাপি মন পড়ে থাকে সারাদিন একবারও ফোন না করলে, কি গো আজকে ফোন করলে না যে, তাই না? ফোন আসক্তি কাজ করেই, 2-3 বার ফোন করে,
2-3 বার ফোনে কথা হয়। আপনি যদি অফিসে কাজ করেন, অফিস থেকে কয়েকবার ফোন করবেন বাড়িতে, আর যারা বাড়িতে আছে তারাও অফিসে ফোন করবে কয়েকবার। কেন? ভালোবাসা, আসক্তি না, এর অপোজিটটাও হয়, এর অপোজিটটাও। আপনাকে ও সন্দেহ করে, সেই জন্য মাঝে মাঝে টিউনিং করে। হ্যাঁ, কি গো বেলা 12টা বেজে গেল, জলটা খেয়েছ তো? শরীর খারাপ করবে কিন্তু। 3টা বেজে গেছে, এখন টিফিনটা খেয়েছ তো? টিউনিং করে, মানে আপনি আমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের পাল্লে পড়ে যাচ্ছেন না তো? আর উনিও ওখান থেকে ফোন করে বাড়িতে, অন্য কোনো রাবণ ঢুকে যাচ্ছে না তো বাড়িতে? সেই জন্য কঠিন কথা। সেই জন্য আসক্তিটাকে ছেদন করতে হবে। ছিত্তিয়া, দেখেন ছিত্তিয়া, ছিত্তিয়া মানে হচ্ছে এইটুকু তুমি অনুভব করো, গীতা পড়ো, ভাগবতম পড়ো, সংসারে থাকো, আসক্তি জমিও না। ঠিক আছে, যার যার কর্তব্য, আমার কর্তব্য আমি করছি, সুখ দুঃখ আসছে মানিয়ে নাও। নিজে থেকে যদি বৈরাগ্য না আসে, দেখেন অসঙ্গ শস্ত্র। অসঙ্গ মানে ওরা তোমার কেউ না, কিন্তু বাড়িতে যত লোক আছে অসঙ্গ, তার থেকে একটু দূরে থাকো। ঠিক আছে, আমি তার মা, আমি তার বাবা, বা আমি কারো ছেলে, যতটুকু সম্পর্ক, মেন সম্পর্ক তো ভগবানের সঙ্গে করতে লাগে। তত পদম তৎ পরিমার্গিতব্যম যস্মিন গতা ন নিবতন্তি ভূয় তমেব চাদ্যম পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি পুষিতা পুরাণী। পুরাণী আত্মা, আত্মার কথা চিন্তা করো তুমি, আর সেই চিন্ময় ধামের দিকে চলো। গাছে উঠতে হবে তোমাকে। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্য বিনিবৃত্য কাম দ্বন্দ্বৈ বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈ গচ্ছন্তি মূঢ়া পদমব্যয়ম তদ। নির্মাণ মোহা, সেই চিন্ময় জগতে চলো, চিন্ময় জগতে। জিত সঙ্গ দোষা, সেই চিন্ময় জগতে গেলে কয়েকটা গুণাবলী লাগবে। কতগুলো গুণাবলী? নির্মাণ মোহা, তুমি নিরাসক্ত হও, মোহমুক্ত হও, মোহ আমি আমার এ মোহমুক্ত হও। আর জিত সঙ্গ দোষা, ভালো সঙ্গ করো। ভালো সঙ্গ, সঙ্গই মানুষের জীবনকে সুখ, সঙ্গই মানুষের জীবনকে দুঃখ প্রদান করে। যদি আমি চোর হতে চাই, চোরের সঙ্গ করতে হবে। যদি আমি রাজনৈতিক হতে চাই, রাজনৈতিক নেতাদের পিছনে ঘুরতে হবে। বলুন তো, যদি ডাক্তার হয় কি করতে হবে? শুধু ডাক্তারি পড়লে হবে না কিন্তু, 2 বছর ডাক্তারদের পিছনে ব্যাগ নিয়ে ঘুরতে হবে। কি বলে? ইন্টার্নশিপ। ডাক্তারদের পিছনে পিছনে ঘুরতে হবে, তবে ডাক্তার হতে পারবেন। ঠিক সেই রকম যদি আমি পুলিশ হতে চাই, আর্মি হতে চাই, লাভ রাইট করতে হবে, তাই না? ঠিক সেই রকম যদি ভগবত ধামে যেতে চান, সেই সুখর আলোয়ে ফিরে যেতে চান, সঙ্গ ভালো করতে হবে। সঙ্গ, জিত সঙ্গ, সবার সঙ্গ করো না। উপদেশামৃত গ্রন্থে যারা ভক্তিশাস্ত্রী করেছেন, প্রথম হচ্ছে 6 বেগদমি, তারপরে 6 দোষ, তারপরে 6 গুণ, তারপরে 6 সৎসঙ্গ। সঙ্গ ভালো করে করুন। এবং ভক্তের ক্যাটাগরি আছে কিন্তু, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্ত। উত্তম ভক্তের সঙ্গ করবে, মধ্যম ভক্তকে প্রণাম করবে, কনিষ্ঠ ভক্তকে সম্মান করবে। এর পড়বেন ধীরে ধীরে। তাই জিত সঙ্গ, সঙ্গ দেখে দেখে করতে হবে। সঙ্গ, ভালো সঙ্গ, বলেন সৎসঙ্গে স্বর্গবাস। সঙ্গ ভালো হলে, যেরকম আপনি লুডুপালি খেলেছেন, মানে লুডুপালি খেলেছেন? এখন লুডুপালি আছে না? নেই, এখন মোবাইলে গেম এসে গেছে না? মোবাইলে লুডু এসছে কি? লুডু। যদি সিঁড়িতে পড়েন একদম উঠে যাবেন উপরে, আর অসৎ সঙ্গ যদি সাপের মুখে পড়েন 98-এ দুম করে নিচে নাম। সঙ্গ, সঙ্গ।
একবার এক আগন্তুক বুদ্ধদেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বুদ্ধদেব একটা রাজমহলে বসে আছেন, তা আগন্তুক এসে প্রণাম করেছেন। প্রণাম করে একটা কথা জানতে ইচ্ছা হয়েছে, ঠাকুর একটা কথা বলবো। বলছে বলো। আপনি এত শান্ত, বুদ্ধদেব খুব শান্ত ধীর। আপনারা গেছেন কি বুদ্ধের যে তপস্থলী গয়া? আমি কয়েকদিন আগে ছিলাম গয়াতে। সাইলেন্ট, শান্ত ধীর। তো আপনি এত শান্ত ধীর, কেউ আপনাকে রাগাতে চাইলেও আপনি রাগান্বিত হন না, এর কারণটা কি? এই মহামূল্যবান সম্পদ, এটা একটা সম্পদ, কিন্তু সবাই তোমার রেগে যায়, কিন্তু সবার কথা শুনে শান্ত হয়ে থাকে, এটা মহান গুণ। এই মহান গুণটি আপনি কি করে লাভ করলেন? তখন বুদ্ধদেব সঙ্গে সঙ্গে বলছেন, এই সব তর্কমর্ক না করে, আমি যা দেখছি তোর কপালে লেখা আছে 7 দিন মাত্র তোমার আয়, ওখানে ঘরে যাও, এরকম তর্ক বিতর্ক না করে পরিবারের সঙ্গে সময় দাও, মেশো। কাউকে যদি এরকম বলে দাও, ও এসেছিল একটা ভালো কথা জানতে, আনন্দের সহকারে জানতে এসেছিল, আর ওকে বলে দিল তুমি 7 দিন মাত্র আয়ু, তোমার 7 দিনের ভিতরে মৃত্যু হবে, তুমি যাও, তর্কমার্ক করেন। ও তো বেচারা মাথা নিচু করে প্রণাম করে চলে যাচ্ছে। গিয়ে কদিন আয়ু? 7 দিন। 7 দিন আয়ু, সবার সঙ্গে ভালো ব্যবহার। দিদি তোমার সঙ্গে যদি কোনো খারাপ ব্যবহার করে দেয়, সেদিন কথায় কথায় 2-4 কথা রাগারাগি হয়েছে, মনে করে না দিদি, আমাকে ক্ষমা করে দিও দিদি। খুব ভালোভাবে সবার সঙ্গে মিষ্টিভাবে, হ্যাঁ, যদি আমি তোমাদের কাছে কারো কাছে অপরাধ করি আমাকে মাফ করিও, কিছু মনে রাখিও না। 7 দিন কেটে গেছে। 7 দিনের পরে এসছে বুদ্ধ থেকে প্রণাম করতে, বলছে প্রভু আমাকে আশীর্বাদ করুন, আজকে আমার লাস্ট দিন, আমি আজকে চলে যাব এই জগৎ ছেড়ে, কোথায় যাব জানি না, আমাকে আশীর্বাদ করুন, আমার জন্য ভালো গতি হয়। বুদ্ধদেব বলছে বসো, একটু বসো, একটু কথা বলি, চলে তো যাবে, বসো একটু কথা। বলছে তোমার 7 দিন কেমন কাটলো? বলছে খুব ভালো কেটেছে, আমি কারোর সঙ্গে ঝগড়া করিনি, কেউ আমাকে ঝগড়া করে রাগাতে চাইলেও আমি উত্তেজিত হয়নি, হ্যাঁ, খুব ভালোভাবে কেটেছে, সবার সঙ্গে ভালো ব্যবহার, সমীয় ব্যবহার করে কাটিয়েছি। তখন বুদ্ধদেব বলছেন তুমি মনে হয় তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো, মনে হয় তুমি মরছো না, তোমার অনেক দিন আয়ু, তুমি মরছো না। তোমার কেবল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এটা বলছিলাম। আমি যদি সেদিন শুধু বলতাম, শুধু শুনে চলে যেতে, তুমি আচরণ করতে না, কিন্তু তুমি এখন আচরণ করে তুমি বুঝে নিয়েছো কিভাবে সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। কিভাবে কিভাবে বলেন তো? উত্তরটা কি দাঁড়ালো? উত্তরটা কি? উত্তরটা কি? প্রতিদিন ঘুম থেকে উঠে মনে করবেন আজকেই আমার জীবনের শেষ দিন, তাহলে আপনি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, ভোটে জেতার জন্য এত লোক মারবেনও না। আজকে আমার জীবনের শেষ দিন, এইভাবে সকলের কাজ শুরু করা উচিত। তাহলে আমার জীবন যাত্রা, চলন বলন সব সব পরিবর্তন হবে কি না? এ গীতার শিক্ষা। আমি কতদিন থাকবো এখানে? আমি কেন লোকের সঙ্গে খারাপ ব্যবহার করব? আমি কেন? ভগবান আমাকে যতটুকু দিয়েছেন ততটুকুইতে আমি সন্তুষ্ট থাকি। জিত সঙ্গ দোষা, সঙ্গ ভালো করতে হবে। অধ্যাত্ম, আধ্যাত্ম জ্ঞান লাগবে। বিনিবৃত্ত কাম, দ্বন্দ্বই বিমুক্তা। দ্বন্দ্ব মানে ভালো খারাপ, তারপরে আছে সুখ দুঃখ। সুখ দুঃখ আসবে, কিন্তু সুখ দুঃখ হচ্ছে কয়েনের এপিঠ ওপিঠ। এটা কয়েন, যেরকম আমরা দুঃখ না চাইলেও দুঃখ আসে, তাই না? দুঃখ না চাইলে আসে কি না? বহুপাদ উদাহরণ দিয়েছেন। এত সুন্দর টাউন বানানো হয়েছে, কিন্তু ফায়ার ব্রিগেড রেডি কেন? যে কোনো মুহূর্তে, জায়গাটা খতরনাক জায়গা, যে কোনো মুহূর্তে আগুন জ্বলতে পারে, যত সতর্ক থাকো। সুখ দুঃখ, সুখ যেরকম না চাইতে আসে, দুঃখ না চাইতে আসবে। দুঃখ যেরকম না চাইতে আসে, সুখও না চাইতে আসে। কিন্তু কোনটা যে সুখ, কোনটা যে দুঃখ, এ বোঝা মুশকিল আছে। কিন্তু আপনার লটারিতে 1 কোটি টাকা লেগে গেল, দুঃখ না সুখের? কোনটা? কোনটা? কোনোটাই না, দুঃখও না
হতে পারে আমার 1 কোটি টাকা লেগে গেছে, কিন্তু ওই 1 কোটি টাকা নিয়ে ঘরে পৌঁছাতে পারবেন কিনা তার আগে আপনি হয়তো শুট হয়ে যাবেন, হতে পারে কিনা। সেই জন্য বলছেন সুখ দুঃখে দ্বন্দ্ব সবাই একটু সমান থাকুন। দুঃখ এসেছেন মেনে নেন, সুখ এসছেন বেশি অট্টহাস্য করেন না। বলছেন যত হাসি তত কান্না, এত আমরা হাসছি এর পিছনে এত কান্না অপেক্ষা করছে। সেই জন্য দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহা। সুখে একদম অট্টহাস্য করবেন না, জয় উল্লাস নিয়ে আবির ছুড়ব, আবার 3 বছর পরে আমার গদিটা গেল কি না রে, ও আমাকে ভোটটা দেন না প্লিজ, আর 5 বছর একটু খাই। অট্টহাস্য করার কি আছে, কিছুই নেই তো। সেই জন্য এখানে বলছেন গচ্ছন্তি মোড়া পদম অব্যয়ম তৎ। আর ওই জগতের কথা বলছেন না তৎ ভাসয়তে সূর্য না শশাঙ্ক ন পাবক নিবর্তন্তে তদ্ধামম পরমম মম। সেই জগতে গেলে, যেই জগতের কথা বলছি চিন্ময় জগৎ, সেখানে কোনো প্রকার ইলেকট্রিক লাইন না তৎ ভাসয়তে, সেখানে আলো দেওয়ার জন্য সূর্য, শশাঙ্ক মানে চন্দ্র সূর্যের কোনো প্রয়োজন নাই। এই জগৎটা পুরো অন্ধকার। দিনের বেলা একটা সূর্য আছে আর রাত্রে বেলা একটা চন্দ্র আছে, যার জন্য জগৎটা আলোকিত। পুরো অন্ধকার কিন্তু জগৎটা পুরো। আর এই যে লাইট জ্বলছে এটাও কার শক্তি বলেন তো? সমস্ত শক্তির উৎস কি? আর পড়েছি তো আমরা নাকি, কি জোরে? সূর্য। সোর্স অফ দ্য এনার্জি হচ্ছে সূর্য শক্তি। তাই যেন ওখানে কিন্তু সূর্যচন্দ্রের প্রয়োজন নেই, আমার দেহের জ্যোতিতে আলোকিত। মোটামুটি ইলেকট্রিক বিল ভরতে হবে না ওখানে, মোটামুটি এটাই ভগবান বোঝাচ্ছে। আর তুমি তো ওইখানকার লোক। ভালো করে পড়ি, মামাই বংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতি স্থানী কর্ষতি। মমই বংশ, মমই মানে আমার, তুমি আমার বংশের লোক, ভুলে গিয়ে এখানে চলে এসছো, আমার বংশের লোক। যদি বলা হয় কোনো টাটা কোম্পানির কোনো ছেলে বাবার সঙ্গে রাগ করে এখানে এসে ভিক্ষা করে খাচ্ছে, তো সবাই আমরা ভিখারিকে দান দিই, কেউ পয়সা দিই, কেউ খাবার দিই, কেউ কাপড় দিই না? কিন্তু একজন মনে করলো আরে তুমি তো রতন টাটা বাবুর ঘরের ছেলে, তুমি কেন ভিক্ষা করছো, চলো তোমার বাবা খুঁজছে আর আমরা তোমাকে পৌঁছে দিই। সে যদি তার বাবার কাছে ফিরে যায় তার দুঃখটা সম্পূর্ণরূপে সমাপ্ত, তাকে আর ভিক্ষা করতে হবে না, তাই তো নাকি? তো ভগবান সেটাই বলছে, তুমি তো আমার বংশের লোক, তুমি এখানে ভিক্ষা করছো কেন? এখানে সবাই ভিখারি, কিন্তু বিশ্বাস করি সবাই ভিখারি কিনা? নেতা মন্ত্রী পর্যন্ত ভিখারি। ভোটটা দেন না এবারে, একবার দেন, একবার। সবাই আমরা ছোট থেকে বড় পর্যন্ত সবাই ভিখারি, সবাই। তুমি ভিক্ষা করছো কেন? তাই প্রভুপাদ বলছেন যে আমাদের কাজ হচ্ছে সেই পিতার কাছে ফিরে যাওয়া। তাই প্রভুপাদ এই ব্যবস্থা করেছেন। দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে অনুসন্ধান অফিস থাকে না, অনুসন্ধান অফিসের কাজ কি? হিন্দিতে বলে ভুলে ভটকে অফিস। ভুলে ভটকে অফিস নাম শুনেছেন? ভুলে ভটকে অফিস মানে কার যদি কেউ কোথাও হারিয়ে যায়, তো প্রভুপাদ বলছেন এই ইস্কন হচ্ছে ভুলে ভটকে অফিস, অনুসন্ধান অফিস। আমরা সব হারিয়ে গেছি, হ্যাঁ, আমরা আমাদের বাবাকে হারিয়েছি, এখানে সুযোগ দেওয়া হচ্ছে বাবার কাছ থেকে ফিরে চলো, অনুসন্ধান অফিস, ঠিক আছে? তাই বাবার কাছে ফিরে। তো বাবার পজিশন কি, ভগবান কৃষ্ণের পজিশন কি? সন্তান হারা পিতা। আর আমাদের পজিশন কি? উল্টোটা, পিতৃহারা সন্তান। আমরা সবাই পিতৃহারা সন্তান, আর ভগবান হচ্ছেন সন্তান হারা পিতা। তিনি অপেক্ষা করছেন, তাই তিনি ঠিকানা দিয়ে পাঠিয়েছেন, আরে
তোমার অরিজিনাল ঠিকানা মামাই বংশ, তুমি আমার বংশের লোক, তুমি এখানে কেন এসে কলকাতায় হাত উড়াচ্ছ? চলো। আর এই অরিজিনাল ঠিকানাটা প্রত্যেকের কাছে পৌঁছাতে হবে, সেটাই ভগবদ্গীতার জ্ঞান। আমি এলাম অনেক দূর থেকে, ভাগলপুরে ছিলাম। তার আগের দিন ভাগলপুরে একটা অনুষ্ঠান ছিল, শিশুমাত ভক্তি পুরুষোত্তম মহারাজ ছিলেন, আমি ছিলাম, আরও অনেকে ছিলেন। ভাগলপুর আমাদের নতুন মন্দির হচ্ছে, খুব বড়। তো ওখানে মহারাজ বলছেন, মহারাজ যে ঘটনা আপনাদের শোনান, যে জেলে জানো তো, জেলে কয়েদি থাকে, কয়েদি 3 প্রকার কয়েদি থাকে। 3 নম্বর ক্লাস, 3rd ক্লাস, 2nd ক্লাস আর 1st ক্লাস। 3rd ক্লাস হচ্ছে প্রচুর কাজ কম খেতে দেওয়া হয়, যারা ক্রিমিনাল। 2nd ক্লাস হচ্ছে একটু ভালো কাজ দেওয়া হয় আর খাবার পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। আর রাজবন্দি মানে যারা এই যে মন্ত্রী টন্ত্রী চুরি টুরি করছে, তাদেরকে ভালো হেলথ চেকআপ থাকবে, থাকবে, সব কিছু ফ্যাসিলিটি থাকবে। এই যে নেতা মন্ত্রী তারা জেলে যাচ্ছেন, তা আগে থেকে জানেন তো, তারা তো দেশ চালান, তারা জানেন না কোনটা ভালো কোনটা খারাপ, জানেন না? জানেন কেন বলুন তো? এই যে দেখুন, যারা জেলে আছেন তাদের সম্পর্কে মাঝে মাঝে বেরে না, আজকে নাম বলছে না, উনি আজকে ভেটকি মাছের ঝোল খেয়েছেন, দেখবেন কোনো খারাপ বলা হচ্ছে না, কিন্তু তারা কত ভালো আছে লোককে শোনানো হচ্ছে, কারণ তারা জানে যে আমি যে কাজটা করছি, আমি এই কাজের জন্য আমাকে জেলে যেতে হবে, জানে তো। আগে একটা চুটকে শুনিয়েছিলাম, মনে আছে? যে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী আর সেক্রেটারি 3 জন মিলে রাজ্য পরিদর্শনে বেরিয়েছেন। 3 জন প্রথমে গেছেন একটা জেলে পৌঁছে জেল টেল দেখে জেলার সাহেবকে বলছেন, স্যার আমরা এসছি আপনার জেল সংস্কারের জন্য, ইংরেজিতে বলে রেনোভেশনের জন্য, কোনো টাকা পয়সা লাগবে? বলছে না না, আমাদের জেল সব ঠিকঠাক চলছে। বলছে কিছু লাগে তো বলুন, আমরা 2 জন এসছি। বলছে ঠিক আছে, 5 লাখ টাকা দেন। কত লাখ টাকা? বলে লিখো। সেক্রেটারি কি বলছে, লিখো। লিখেছে। তখন এবারে ঘুরতে ঘুরতে একটা হাই স্কুলে গেছেন। হাই স্কুলের জরাজীর্ণ অবস্থা। হেড স্যার দূর থেকে দেখছে আমাদের কম্পাউন্ডে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী আসছেন। ও তো চোখ বলছে, ঠিক দেখছি তো, হ্যাঁ আমি স্বপ্ন দেখছি না তো? হঠাৎ কোনো সূচনা নাই, কিছু নাই। মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এক অফিস ছেড়ে ছুটে ছুটে গেছেন আহ্বান জানানোর জন্য। ডেকে নিয়ে এসেছেন, অফিসে বসে বলছে, না না আমরা অফিসে বসতে আসিনি, আমরা আপনার স্কুলটা পরিদর্শন করব। স্কুল পরিদর্শন করে অফিসে এসে বসছেন। আচ্ছা স্যার বলুন, আপনাদের স্কুলের সারানোর জন্য, রেনোভেশনের জন্য কিছু টাকা পয়সা লাগবে কিনা? আর শুনেই তো হেড স্যারের চোখে ঝরঝর করে জল নাম। কি বলেন স্যার, টাকা পয়সার অভাবে আমাদের স্কুলটা রং করতে পারছি না, টাকা পয়সার অভাবে ছেলে মেয়েদের হাই ব্রেঞ্চ সিট বেঞ্চ সারাতে পারছি না, টাকা পয়সার অভাবে জানলাগুলো সারাতে পারছি না, ব্ল্যাকবোর্ডে যে রং করব কালি কিনতে পারছি না, কমপক্ষে 5খানা পোস্ট খালি আছে, মাস্টার নিতে পারছি না। এই লিস্ট বলেই যাচ্ছে। তখন অর্থমন্ত্রী ধমক দেন, চুপ, অত টাকা দেওয়া যাবে না, মিনিমাম কত টাকা লাগবে বলুন? বলছে স্যার 50 লাখ টাকা দেন। বাজার লিখো, কত লাখ টাকা? ফিরে গেছেন সংসদে, অধিবেশনে বাজেট পাস হচ্ছে, বাজেট পাস হয়ে গেল, মুখ্যমন্ত্রী পাস করিয়ে দিলেন। হ্যাঁ, জেলের জন্য 50 লাখ, স্কুলের জন্য 5 লাখ। ঠিক ছিল না? কি হলো? উল্টো হয়ে গেছে। তখন অর্থমন্ত্রী জিজ্ঞাসা করছে, স্যার বাজেটটা উল্টো হয়ে গেল যে? চুপ করুন, এটা বুঝলে আপনি আমার গদিতে বসতেন। মানেটা কি? এটা বুঝিয়ে তো বলুন। বলছে দেখুন, স্কুলে পড়ে চলে এসছে, স্কুলে আর যাব না, কিন্তু জেলে যেতে হলে যেতে হতে পারে, এখন আগে থেকে ঠিক করে রাখি। জানে তো সবাই, জগৎটা এইরকমই। তো বলা হচ্ছে যে মামাই বংশ। তো জেলে যেটা বলছিলাম, 3 প্রকার কয়েদি থাকে, 3rd ক্লাস, 2nd ক্লাস আর